প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই বৃষ্টি স্নাত রাতে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে, এবং সাথে আছে আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা আজকের বিষয় কি সেটি নিয়ে একটু কথা বলবো। আমার ঠিক বামে রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, এবং তারপর ঠিক পরে রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আসলে মূলত আমরা আলোচনা করতে চাই সংস্কার কার্যক্রমের অগ্রগতি, নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার পথে আসলে সংস্কার কতটুকু কার্যকর ভূমিকা রাখছে, এবং সংস্কারের গুরুত্বপূর্ণ যে দিকগুলো আছে যেগুলো নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না রাজনৈতিক দলগুলো, সেগুলো নিয়ে একটা আলোচনা করবো। আমি শুরুতেই আজিজুল বারী হেলাল ভাইকে জানতে চাই একটা বিষয়। সেটি হচ্ছে যে আমরা দেখছি যে পিআর পদ্ধতিতে অনেক দল নির্বাচনের কথা বলছে। খুব বড় দল, সবচেয়ে বড় দল বিএনপি, খুব স্বাভাবিকভাবেই তাদের পিআর পদ্ধতিতে অসুবিধা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে দুই কক্ষেই যদি বিএনপি পিআর পদ্ধতি কোনো কক্ষের ক্ষেত্রেই যদি না চায়, তাহলে দুই কক্ষ বিশিষ্ট সংসদের খুব বেশি প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো যে আপনার সংস্কারের উদ্দেশ্য কি, এটা আমার একটা কোশ্চেন। যে সংস্কারের উদ্দেশ্য যদি হয়, উত্তর দিচ্ছে এটা যে সংস্কারের উদ্দেশ্য যদি হয় রাষ্ট্রকে দুর্বল করা, আর একটা উদ্দেশ্য যদি হয় যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, তাইলে সেই সংস্কার কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? না, কখনোই না। তো এই প্রশ্নগুলো যখন ওঠে তখন এর লক্ষণ হিসেবে দেখা যায় যে সংস্কারের অগ্রগতি হচ্ছে না কেন। জি, যখনই কোনো সংস্কারের কোশ্চেন রিজলভ করা হয়, নতুন আরেকটি ন্যারেটিভ তোলা হয়। যেমন আমাদের প্রথম ছিল যে আমরা যত আমাদের পার্লামেন্টে একটা প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি বা 2 বছরের বেশি না থাকে, এটা নিয়ে তর্ক বিতর্কের পরে বিএনপি কিন্তু বলছে যে আপনি একজন লোক যদি 2 বছর পর পর করে, এক টার্ম বাদ দিয়ে পরের বার যদি তার সেই দক্ষতা যোগ্যতা থাকে, তাহলে তার তো এটা একটা প্রিভিলেজ না, তারা এটা যে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেনি, আপনি তাকে বঞ্চিত করছেন। তারপরেও কিন্তু আপনাদের এই তর্ক বিতর্কে এবং পারসেপশনে, পলিটিক্যাল পার্টিসের পারসেপশনে আমরা সেই জায়গাটায় এসে থামছি যে না, ঠিক আছে 10 বছর প্রধানমন্ত্রীর মেয়াদ থাকবে, তবে অ্যাজ লং অ্যাজ আরেকটা বক্তব্য আছে যে এনসিসি বিষয়টা, ওইটা আমি এখন টানছি না। হ্যাঁ, শর্ত সাপেক্ষে যখনই আবার আপনি শর্ত সাপেক্ষে বললে ঠিক হবে না, মানে এটার সাথে একটা নেক্সাস আছে, এই জন্য বলছি আমি। নেক্সাস আছে। এখন আপনি এটা যখন রিজলভ হলো, স্ট্যান্ডিং কমিটির বিষয়টা রিজলভ হলো, 70 আর্টিকেলসের মতো গুরুত্বপূর্ণ বিষয় রিজলভ হলো, হঠাৎ করে আপনি দেখেন নির্বাচন ঐক্যমত কমিশন কিন্তু এই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভের কথা বলেনি, আপনি তুললেন। কারণ আপনি তুললেন, ওই যে আমি বললাম যে আপনার উদ্দেশ্য কি, রাষ্ট্রকে দুর্বল করা না বিএনপিকে? পিআর পদ্ধতিতে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এই কথাটা কিন্তু ঠিক না। এই কথাটা কিন্তু ঠিক না, এই কথাটা কিন্তু ঠিক না। কিন্তু আমার কাছে এই পিআর পদ্ধতিটা বাংলাদেশে কি আগে কখনো ইন্ট্রোডিউস করা হয়েছে? এই উপমহাদেশে নেপালে একবার, দুইবার, একবারের মতো কখনো কি ইন্ট্রোডিউস করা হয়েছে? এই পিআর পদ্ধতি কি যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিটা আমরা ফলো করি, বাংলাদেশ রাইটলি ফলো করি, এবং আমেরিকান ডেমোক্রেসি বা ভারতের ডেমোক্রেসি যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বলেন, এখানে কি পিআর পদ্ধতি নিয়ে কোনো এইসব পদ্ধতিতে কিছু হয়? পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতি আছে সেসব দেশে ভিন্ন ভিন্ন মডেলও আছে। তা আপনারা যারা বলছেন, আপনার তো কোনো মডেলের কথা বলছেন না, আপনারা হচ্ছে ওই যে বললাম যে একটা রিজল্ট হলে আরেকটা তুলে দিতে হবে, আরেকটা নেগেটিভ তুলে। এটা নিয়ে আপনি জনগণের কাছে কি বুঝাইছেন? নিজে যে প্রস্তাব দিচ্ছেন আপনি কি বোঝেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ মানে কি? বোঝেন? যদি বুঝতেন তাইলে কিন্তু আবার এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, এই কথাটা আপনি বলতেন না। পিআর পদ্ধতিতে কিন্তু এই যে পরাজিত শক্তি পুনর্বাসিত হয়, যদিও নিম্নকক্ষে পিআর হবে না, নিম্নকক্ষে যদি পিআর হবে না, উচ্চকক্ষে পিআর হবে, এখন যেটা বলছে। তাহলে আজকে আওয়ামী লীগ যদি অন্য কোনো নামে, অন্য কোনো ছলনায়, এত মনে করেন জামাত ইসলামী বাংলাদেশ, ওনারা তো 91 সালে, 96 সালে আর 1986 সালে এই 3টা নির্বাচন ইন্ডিপেন্ডেন্টলি করছে, আর সব নির্বাচন তো জোট করে, কারো না কারো ভর করে, জোট করে। বা
তাই না? যেমন 2018 সালের নির্বাচনে তারা কি করেছে, আমাদের সাথে এক হয়ে, কারণ তাদের নিবন্ধনটা বাতিল হয়েছিল, একটা কি সমস্যা হয়েছিল। আওয়ামী লীগ আজকে একই সমস্যায় পড়েছে। তারা যদি অন্য কোনো নামে কারো পরে ভর করে বা স্বতন্ত্র নামে এই মগমার্কায় দাঁড়ায় গেল যে আম জনতা পাল্টি আমার নাম, আপনি আওয়ামী লীগ নামে তো নমিনেশন দিবেন না, আপনি মানে নিবন্ধন দিবেন না, আপনি নৌকো দিবেন, এই মার্কায় দাঁড়াই গেল, তাহলে সে কিন্তু আমার ধারণা অন্য অন্য রাজনৈতিক দল থেকে বেশি ভোট পাবে, আমার ধারণা। তাহলে আপনি নিম্নকক্ষে সে সরাসরি ভোট সবগুলোই হারবে, কিন্তু উচ্চকক্ষে 20-30টা পেয়ে যেতে পারে, পেয়ে যাবে না, তখন একটা বিরোধী দল হতে পারে, সেই আশঙ্কা আছে। তারপরে আপনারা আরেকটা বলছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, সরি, পার্টির একনায়কতন্ত্রের কথা বলেন আপনারা। তা আজকে পিআর পদ্ধতি, আমরা মানে ঐক্যমত্য কমিশন, মানে রাজনৈতিক দলগুলো আমরা সবাই বলছি, যেহেতু আমরা ঐক্যমত হয়েছি যে একনায়কতন্ত্রের বিরুদ্ধে। তা আপনি যদি আজকে পিআর পদ্ধতির ফলে আপনার দল 20টা সিট পেল, তো এই 20টা সিট যে আপনি দিবেন, কোন 20টা, কোন 20 জনকে দিবেন, এই সম্পূর্ণ এখতিয়ার কিন্তু আপনার। আপনি একটা এমন একটা স্বৈরাচার হচ্ছেন যে আপনি ইচ্ছা মতো 20 জনের নাম লিখবেন, ওই 20 জন জনগণের কাছে কতটা অ্যাকসেপ্টেড, জনগণের কাছে তার যোগ্যতা, আপনি জাজমেন্টে গেল কিনা, তাই না, আপনার সে ওই পলিটিক্সের সাথে জড়িত কিনা। মানে একসাথে যে বিরাজনীতিকরণ, অরাজনৈতিক ব্যক্তিকে ঢুকাই দিচ্ছেন, আবার আপনি এক পার্টির টেবিলকে অনেক শক্তিশালী করছেন মাঠের জনমত জরিপ থেকে। সেই জন্যই বলছি পিআর পদ্ধতির ডিমেরিট যেমন আছে, মেরিটসগুলো যে আছে সেগুলোকে আপনি ডিসিমিনেট জনগণের সামনে করেছেন। আর মানে ইজ ইট দ্য রাইট টাইম টু প্লেস? আমাদের এখন সামনে সবচেয়ে বড় ব্যাপার হলো যে বাংলাদেশের ইকোনমিক্স ধ্বংসের পথে, সামাজিক বিশৃঙ্খলা যেভাবে দেখা দিয়েছে, আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে, বিনিয়োগ পরিস্থিতি এত খারাপ হয়েছে যে তারপরে আপনার কর্মসংস্থানের অভাবে চাকরি থেকে মানুষ ছাঁটাই হচ্ছে, এরকম একটা অসন্তুষ্টি পরিবেশে হতাশা তৈরি হয়েছে। রাজনৈতিক জগতে হতাশা, সামাজিক জগতে হতাশা, অর্থনৈতিক জগতে হতাশা তৈরি হয়েছে। আপনি এর মধ্যে দরকার একটা সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচিত সরকার, একটা চলমান সংস্কারবাদী সরকার। সংস্কারের পূর্বের ইতিহাস আমরা জানি, 2007 সালে কি হয়েছিল, এই বক্তব্যে এখন আর আমি যাচ্ছি না। সেই জন্য বলছি যে এই যে সমস্ত ন্যারেটিভ তোলা হচ্ছে, একটা সলভ হচ্ছে বা রিজলভ হচ্ছে, আপনি আরেকটা তুলছেন, এর ফলে আপনি আর আমার প্রশ্ন যে আপনি কি আসলে রাষ্ট্রকে দুর্বল করতে, মানে আপনি চাচ্ছেন না, রাষ্ট্রকে দুর্বল করতে চায় নাকি বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না? ইম্যাচুরিটির কারণে আপনি কেউ তো রাষ্ট্র দুর্বল করতে চান না, ইম্যাচুরিটির কারণে। আরেকটা বক্তব্য এখানে আছে, আমাকে আর 1 মিনিট দেবেন। যে আপনি জানেন যে বাংলাদেশে অশান্ত পরিবেশ দেখতে চায়, একটা ফ্রাজাইল স্টেট দেখতে চায়, একটা ফেইল্ড স্টেট দেখতে চায় প্রতিবেশী রাষ্ট্র ভারত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তারা কারণ তার পুতুল তার কাছ থেকে হারিয়ে গেছে, তাই না? সুতরাং আজকে আপনারা যে সমস্ত বয়ান তুলে আপনারা দেশে একটা আনস্টেবল অবস্থা সৃষ্টি করছেন, তখন যেহেতু আপনারা ইচ্ছা করে রাষ্ট্রকে দুর্বল করতে চান না, তাহলে কেউ কেউ কি ভারতের ব্রেন চাইল্ডের মধ্যে রয়ে গেছেন? ওকে, এই প্রশ্নটা থাকলো, আমরা এটার উত্তর নেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু সংক্ষেপে শিশির মনির ভাই আপনার কাছে জানতে চাই, যেমনটা হিলাল ভাই বলছিলেন যে রাষ্ট্রকে দুর্বল করা সংস্কারের উদ্দেশ্য কিনা, কিংবা বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়াটা আসলে এই সংস্কারের যদি উদ্দেশ্য হয়, তাহলে তো সেটা নিশ্চয়ই দুঃখজনক হবে। সেটা কেন মনে হচ্ছে, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, এবং একই সঙ্গে একটু বলবেন যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি ছাড়া প্রায় সব দলই মানে যে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ চাচ্ছে, সেটা কতটুকু বাস্তবায়নযোগ্য মনে হচ্ছে? ঐকমত্য কমিশন 166টা প্রপোজাল দিয়েছে, তার মধ্যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিটির যে প্রপোজাল এসছে, তার মধ্যে আসছে বাইক্যামেরাল পার্লামেন্ট, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এই প্রস্তাব কিন্তু বিএনপি তার 31 দফায় দিয়েছে আগে। হ্যাঁ, তারাও বলেছেন যে আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। এর আগে এই কনসেপ্ট তো এখানে কেউ দেয়নি। তাহলে এই কনসেপ্টটাতে এখন এসে প্রশ্ন করছে ঐকমত্য কমিশন যে নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে। নিম্নকক্ষ গঠিত হবে 300 আসনে ইলেকশন হবে প্রকাশ্যে, ফুল কম্পিটিশন, নারী পুরুষের কোনো বিভেদ নাই, 100 আসনে হলে শুধু নারীরা কন্টেস্ট করবেন। এক্স্যাক্টলি। এর মাধ্যমে গঠিত হবে নিম্নকক্ষ। আর উচ্চকক্ষ গঠিত হবে পিআর সিস্টেমে, যে দল যত পার্সেন্টেজের ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে। এটি হলো কমিশনের প্রপোজাল। আর রাষ্ট্রপতি তার নিজ থেকে 5 জনকে নমিনেট করতে পারবেন।
উচ্চকক্ষে। উচ্চকক্ষে এইভাবে 105 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ, আর নিম্নকক্ষ হলো 300, আর নারী হলো 100, এই হলো 400। মোট 500 এইভাবে দুটা কক্ষ গঠিত হবে। জি। এখন এসে কিছু কিছু দল বলছে যে উচ্চকক্ষে না, শুধু নিম্নকক্ষেও আমরা পিআর সিস্টেম চাই, জি, এটাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ চাই। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভের মানে কি? পৃথিবীর 93টা দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম আছে। এজ অপোজ টু দ্যাট, এই ফার্স্ট পাস্ট যে সিস্টেম, অর্থাৎ আমাদের দেশে এখনকার যে সিস্টেম, এটি প্রায় 47টা দেশে সরাসরি আছে। আমাদের ভারতীয় সাবকন্টিনেন্টে শুধুমাত্র ভারতের 1-2টা রাজ্যসভায় আছে, লোকসভায় নাই। সেখানে একটা এলাকায়, কিছু কিছু এলাকায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম আছে, এছাড়া এই সাবকন্টিনেন্টে এইভাবে নাই। কিন্তু একটু ওদিকে গেলেই আপনি দেখতে পাবেন যে নেপালেরটা তো সাময়িক এক সময়ের জন্য। 93টা যে রাষ্ট্রের কথা বলা হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম দেশ হলো ইউরোপিয়ান, আফ্রিকান, এবং আমরা যে ডেমোক্রেসিটা ফলো করি, এই ডেমোক্রেসিটা অনেকটা কলোনিয়াল রুল থেকে মুক্তির পরের যে ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার টাইপ। আর ওই সমস্ত দেশে যে অংশটুকু ফলো করে, সেটা 1840 সাল থেকে পিআর সিস্টেম চালু হয়েছে, এবং এখানে বিভিন্ন মডেল বিল্ড আপ হয়েছে। আমাদের দেশে এখন যে আলোচনাটা হচ্ছে, এটা এক্স্যাক্টলি ফিটস ইন ইটালিয়ান মডেল। আচ্ছা। ইটালির সঙ্গে আমাদের এখন যে আলোচনাটা হচ্ছে, এটা যায়। এখানে দেখা যাচ্ছে 1991 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন, তারপরে 2001 সালের নির্বাচন। এই নির্বাচনগুলো দেখা যায় যে 91 সালে বিএনপি ভোটের হার ছিল 30.81, এবং সংসদীয় আসন পেয়েছিলেন 140টি, যেখানে আওয়ামী লীগ ছিল 30.08, সংসদীয় আসন পেয়েছিলেন 88টি। জামাত ছিল 12.13, সংসদীয় আসন পেয়েছিল 18টি। কিন্তু 96 সালের নির্বাচনে এসে বিএনপি ভোট পেয়েছে 33.61, আসন পেয়েছে 116টি। আওয়ামী লীগ ভোট পেয়েছে 37.44, ভোট পেয়েছে 146টি। ইন্টারেস্টিং হলো 2001 সালে বিএনপি জোট ভোট পেয়েছে 40.97, আসন পেয়েছে 193টি, আর আওয়ামী লীগ পেয়েছে ভোট 39.17, ভোট পেয়েছে, আসন পেয়েছে 62টি। এবং সর্বশেষ এসে যেটা দেখা যায়, 8 সালের নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে 21.49, কিন্তু আসন পেয়েছে 30টি। আওয়ামী লীগ ভোট পেয়েছে 48.04, আসন পেয়েছে 230টি। একটা মেজর ফান্ডামেন্টাল প্রশ্ন, যে পিআর সিস্টেমটাতে এভরিওয়ানস ভোট কাউন্ট হয় কিনা। পার্সেন্টেজগত দিক থেকে ক্রিটিসিজম যারা করেন, এই অংশ বাদ দিয়ে পজিটিভলি যদি দেখেন, তা পিআর সিস্টেমে সকলের ভোটটাই কাউন্ট হওয়ার একটা স্কোপ আছে। অর্থাৎ আপনি যে পার্সেন্টেজ পাবেন, সেই পার্সেন্টেজের অনুপাতে আপনি আসন সংখ্যা পাবেন। এই জায়গায় উল্টা কথাও বলে, কেউ বলে যে ইমব্যালেন্স পার্লামেন্ট হবে, কারণ আমাদের দেশে 30%, 35%, 37%, 38%-এর উপর পার্টিগুলোর ভোট ওঠানামা করে। সেই ক্ষেত্রে দেখা যায় 120টা আসন হয়, 130টা আসন হয়, 151টা তো কারো হয় না। ফলে একটা জোটগত সরকার গঠন করা ছাড়া আর কোনো অপশন থাকে না। এই জায়গাটাতে বড় পার্টি বিএনপি প্রশ্ন তুলেছেন যে না, এটা এরকম হবে না, আগের সিস্টেমে থাকবে। আমি আপনাকে স্ট্যাটিস্টিক্সের কথা বলেছিলাম বিরতির আগে। সে 91, 96, 2001, এবং সর্বশেষ হলো 2008 সালের যে নির্বাচন। তবে 2001-এরটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। 40.97% ভোট পেয়ে 193টা আসন পেয়েছে 4 দলীয় জোট সরকার। আবার 39.17% ভোট পেয়ে মাত্র 32টা আসন পেয়েছে। ভোটের 62 আসন, কিন্তু ভোটের পার্থক্য 1% বা 2%। আওয়ামী লীগ পাইছে 88 আসন, আর বিএনপি পাইছিল 146, জামাত পাইছিল 18টা। ওইটা নিয়ে তো আমরা ক্ষমতায় গেলাম। এরপরে 50টা সিট হলো মহিলাদের, আমরা পেলাম, আমরা নিয়ে জামাত 2টা, আমরা নিলাম হলো ওই 2টা, আমরা 28টা, 30টা পেয়েছিলাম। একটা জিনিস কিন্তু দেখেন ইন্টারেস্টিং না, যে মহিলাদের সিট, জি, মহিলাদের সিট 50টা হলে যে দল যে কটা আসন পাচ্ছে সেই অনুপাতে মহিলাদের সিট ভাগ করে। হ্যাঁ, পিয়ার পদ্ধতিতে। ওইটা পিয়ার না, ওইটা পিয়ার না, ওইটা দলীয় এমপি রিজার্ভ। হ্যাঁ, রিজার্ভ সিটগুলোকে এভাবে আমরা নিচ্ছি। কিন্তু এখানে ইম্পর্টেন্টটা হলো এই যে একটা ভোটিং সিস্টেমটাতে ইমব্যালেন্সটা এখানে হয়।
তাহলে একটু আগে ভাই বলছেন যে এই সংস্কারের উদ্দেশ্য কি? আমার বিবেচনায় সংস্কার কমিশনের সঙ্গে আলাপ করে যেটা বোঝা যায়, বিগত 15 বছরের ব্যাড এক্সপিরিয়েন্স, এমন করে ডিকটেটরশিপ, অথরিটারিয়ান গভর্নমেন্টাল মেকানিজম আমাদের মাথায় ঢুকছে, এখন আমরা একটা পাওয়ার ব্যালেন্স করার চেষ্টা করছি। এই পাওয়ার ব্যালেন্স করতে গিয়ে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোর মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। যেমন কি সেটা চেকস অ্যান্ড ব্যালেন্সটা কি? যেমন ধরেন প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্সের কথা বলা হচ্ছে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, এই স্ট্যান্ডিং কমিটিতে বিরোধী দলকে কিভাবে অ্যাকোমোডেট করা হবে। এটাও বলা হচ্ছে যে উচ্চকক্ষে নিম্নকক্ষে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে কিভাবে অ্যাকোমোডেট করা হবে। একই সাথে বলা হচ্ছে নিম্নকক্ষে যদি পিয়ার সিস্টেম নাও হয়, উচ্চকক্ষেও যদি পিয়ার সিস্টেম হয়, সেখানেও একটা ব্যালেন্সিং অ্যাটিটিউড ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এর মানে আমি যেটা বুঝি, এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোর মধ্যে এনসিসির প্রপোজাল দিয়েছিলেন ওরা, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের জায়গায় আমি 3 বার খুব হট টকের মধ্যে ছিলাম যে কেন এটা পাওয়া যাবে না। কোন দলের আর্গুমেন্ট হলো তা দিয়ে প্রাইম মিনিস্টারের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। আর ঐকমত্য কমিশন বলছে আমরা এই প্রপোজাল এই জন্য দিচ্ছি, এটা দিয়ে প্রাইম মিনিস্টারের ক্ষমতাটা কনসালটেটিভ ওয়েতে অ্যাপ্লাই করার জন্য ওনাকে বরং আরও অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে, দিয়ে আরও লোককে এটার সঙ্গে ইনক্লুড করা হচ্ছে। সেক্ষেত্রে কনস্টিটিউশনাল পজিশন হোল্ডার যারা আছে তারা একক প্রাইম মিনিস্টার কর্তৃক, প্রাইম মিনিস্টারের পরামর্শে প্রেসিডেন্ট কর্তৃক অ্যাপয়েন্টেড হবে না, তারা হবেন ইন কনসালটেশন উইথ দি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। জামাত ইসলামী সেখানে গিয়ে বলল যে আমরা প্রেসিডেন্টকে এবং চিফ জাস্টিসকে ওই ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল থেকে বাদ দিতে চাই, কারণ শেষ পর্যন্ত প্রেসিডেন্ট উইল বি দ্য হেড অফ দ্য স্টেট। আর ওই দিক থেকে চিফ জাস্টিস যদি কোনো জুডিশিয়াল বিতর্ক দেখা দেয়, তিনি আগেই কনস্টিটিউশনাল কাউন্সিলের মিটিংয়ে থাকেন, তাহলে তার কোর্টে তো এটা পরবর্তীতে যেতে পারবে না। এটা বাদ দিতে বললেন। ফলে এই পুরা ফিলসফিটাকে যেটা বোঝা যায়, বিশেষ করে ওই আর্গুমেন্টে যেটা বোঝা যায়, এই ব্যাড এক্সপিরিয়েন্স থেকে আমরা অথরিটারিয়ানিজম, ডিকটেটরশিপ, একনায়কতান্ত্রিক, গণতান্ত্রিক একনায়কতন্ত্র, অ্যাবসলিউট মেজরিটি হলে যখন ব্রুটাল হয়ে যায়, এই ব্রুট মেজরিটিটাকে আমরা একটা ব্যালেন্সের মধ্যে আনতে চেয়েছি। আমার ধারণা বিএনপির যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রপোজাল, ওই প্রপোজালের মধ্যেও এরকম একটা গন্ধ আছে। কি গন্ধ? ব্যালেন্স আনার গন্ধ। এবং ওখানে আমি দেখেছি গভীরভাবে এটাকে অ্যানালাইসিস করে ওনারা উচ্চকক্ষে কিছু গণ্য মান্য জ্ঞানী গুণী লোকদেরকে ইনক্লুড করবেন বলে প্রপোজালে দিয়েছিলেন। নিম্নকক্ষ সংসদীয় সিস্টেমে, বর্তমান সিস্টেমে হবে, কিন্তু উচ্চকক্ষে যারা হবে তাদের একটা অংশকে ওনারা বলেছিলেন সমাজের দ্বারা, মানে ওয়াইজম্যান, যাদেরকে আমরা ওয়াইজম্যান বলি, যাদেরকে আমরা বলি এক্সপেরিয়েন্স সমাজ, এবং সমাজে যারা এলিট শ্রেণীতে যারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এজ এ গাইডিং বডি, এরকম একটা কনসেপ্ট কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে। আমার ধারণা 2021 বা 22 সাল থেকেই সেই প্রপোজাল এসেছে, 27 দফা থেকে 31 দফায় গিয়েছে। ফলে পিআর সিস্টেমে এই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যখন একটা আসনে 30% ভোট দিচ্ছে একটা প্রতীককে, আরেকটা প্রতীককে দিচ্ছে 32% ভোট, ওই 32% ভোটটাতে পাস করছে, 30% ভোটটাতে ভেবে থেকে যাচ্ছে, কাজে লাগে না। এই 30% ভোটের রিপ্রেজেন্টেটিভ তো পার্লামেন্টে আর কোনো ওয়েতে যাওয়ার কোনো স্কোপ নাই। আমরা যেহেতু ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, আমরা ধরে নিচ্ছি যে এটা হলো সবসময় এরকমই থাকবে, 49-51 হইলেও ওই 51ই দেশ চালাবে, 49-এর সে থাকবে না। কিন্তু এই পিআর সিস্টেম হলে যেটা হবে, যদিও ওই রিস্ক থাকে যে পার্লামেন্টটা হ্যাং পার্লামেন্ট হবে, ফ্রেজাইল হবে, পার্লামেন্টের মধ্যে ডিসিশন নেওয়াটা কঠিন হবে, এবং এই কাঠিন্য কনস্টিটিউশনাল মেকানিজমে যদি আরোপ করা যায়। একই সাথে বিএনপি কিন্তু এগ্রি করছে 2 বারের বেশি, মানে পরপর 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এটা এগ্রি করছেন। আবার স্ট্যান্ডিং কমিটিতে বিরোধী দলকেও ইনকর্পোরেট করা হচ্ছে। আবার এট দ্য সেম টাইম এটাকেও বিএনপি এগ্রি করছে যে স্পিকার, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। তাহলে সকলেই আমার ধারণা টুয়ার্ডস এ পাথ যেখানে গেলে নাকি একটা ব্যালেন্স থাকে, অ্যাবসলিউট ব্রুটালিটি আর ক্রিয়েট না হয়।
এই জায়গা থেকেই হয়তো এই আর্গুমেন্টটা হচ্ছে। ওকে, আমরা একটু হেলাল ভাইয়ের কাছে এই আর্গুমেন্টের একটু পরের পয়েন্টটায় যেতে চাই। সেটি হচ্ছে যে মানে পাওয়ারের এই ব্যালেন্সের জায়গায় আমি যদি বলি এনসিসির যে কথাটি একটু আগে শিশির মনির ভাই বলছিলেন, সেটাকে ধরেও যদি বলি যে আমি একটা সরলীকরণ একটা বাক্য যদি এরকম বলি হেলাল ভাই, যে বিএনপি একজন ব্যক্তিকে আজীবন ক্ষমতাসীন চরম ক্ষমতা ভোগ করতে দিতে চায় না, 10 বছর সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতে দিতে চায়, এরকম কি? যেহেতু এনসিসিতে বিরোধিতা করছে। বললাম যে আমাদের তো এই যেখানে একটা রিজার্ভেশন ছিল যে একজন লোকের ব্যক্তির অধিকার আপনি খর্ব করছেন। আমি দুইবার পৃথিবীর কোথাও কি আছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা? একটা দেশ দেখান তো। রাষ্ট্রপতির আছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি সিস্টেম তো, এটা তার পার্লামেন্টারি সিস্টেমে যখন প্রধানমন্ত্রী হয়, সেই প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো একটা, নট এ সিঙ্গেল কান্ট্রি আপনি দেখাতে পারবেন যে তারপরেও আমরা এটা মেনে নিচ্ছি, তাই না? আমাদের কিন্তু নোট অফ ডিসেন্ট বা কথা বক্তব্য রয়েই গেছে যে এটা তো আপনি তার ব্যক্তি অধিকারকে ক্ষুণ্ণ করছেন। এখন আসেন যে এনসিসি নিয়ে দেখেন, শিশির মনির খুব ভালো বলছে যে চেক অ্যান্ড ব্যালেন্স, বিশেষ করে আমাদের যে রাষ্ট্রের 3টা অর্গান, আপনার যে নির্বাহী বিভাগ, জুডিশিয়ারি এবং আইন বিভাগ, এই 3টাকে যদি আপনি স্বাধীন কাজ করতে দেন, সেপারেশন অফ পাওয়ার যেটা, এটা যদি করেন, এটা যদি আমরা বজায় রাখতে পারি, তাই না? আবার যদি আপনি যে কনস্টিটিউশনাল যে বডিগুলো আছে, স্ট্যাটুটরি যে বডিগুলো আছে, যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুদক কমিশন, মানবাধিকার কমিশন, এই কমিশনের কিন্তু নিজস্ব একটা ল আছে না? এই লগুলো যদি মনে করেন যে এই লগুলো যথেষ্ট না এইগুলোকে স্বায়ত্তশাসিত এবং শক্তিশালী করতে, তাহলে এই লগুলোকে আপনি পরিবর্তন করেন। ইভেন এই কনস্টিটিউশনের যে বডিগুলো হবে, মানে যারা চেয়ারম্যান হবেন, তাকে নিয়োগের জন্য আপনি একটা ল আইন করেন, যেমন সার্চ কমিটি করতে পারেন, তাই না? প্রধানমন্ত্রীর ক্ষমতা তো আপনার খর্ব করার উদ্দেশ্য, চেক অ্যান্ড ব্যালেন্স তো আপনি ভাষায় বলছেন, আপনি একটা সার্চ কমিটি গঠন করেন, প্রত্যেকটা বডির জন্য সার্চ কমিটি গঠন করেন। তার মানে প্রচলিত যে কনস্টিটিউশন, আপনার কনস্টিটিউশনাল বডিটা আছে, তার ভিতরে কিন্তু আইন রয়েছে, দুদকের আইন আছে না? সেই আইনটাকে আপনি আরো ইলাবোরেটলি বলেন, আরো শক্তিশালী করেন, এবং সেখানে আপনি যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে ওই পদে থেকে, তার ক্রিমিনাল লায়াবিলিটিস নিতে হবে, যেটা নুরুল আলম না নুরুল হুদা নিচ্ছে এখন, তাই না? যদি ওই লোকের ক্রিমিনাল লায়াবিলিটি আপনি দেন, যে তুমি যার কর্তৃক নিয়োগপ্রাপ্ত, যে সার্চ কমিটি তোমাকে নিয়োগ করেছে, সেও যদি কোনো অর্ডার দেয় তোমাকে, অথবা তুমি যদি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ভয়ে কোনো অর্ডার ফলো করো, যে ইললিগাল কোনো অর্ডার ক্যারি আউট করো, তাতেও তোমার শাস্তির ব্যবস্থা ওই আইনে রাখতে হবে। এখন আপনি এই সমস্ত জিনিস থাকা সত্ত্বেও আপনি নতুন একটা বডি তৈরি করছেন, তখন আমাদের মতো একটা ছোট ইকোনমির দেশে, আমাদের মতো একটা মানে অর্থনৈতিকভাবে অত স্বয়ংসম্পূর্ণ দেশ কিন্তু আমরা না। আবার একটা বডি তৈরি করবেন, তার খোরাকি পোশাকি এইসব মানে বহন করার সাথে সাথে তিনি নিজেই যে স্বৈরাচার আবার হয়ে উঠবেন না, এবং তার অ্যাকাউন্টেবিলিটি কার কাছে, ওই বডিটার অ্যাকাউন্টেবিলিটি কার কাছে থাকবে আপনি বলেন, এবং তার ক্ষমতাটাও আপনি মানে নির্বাহী প্রধান যিনি, তার প্যারালাল একটা ক্ষমতা মনে হচ্ছে। তার মানে প্রধানমন্ত্রীকে আপনি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাচ্ছে, যাতে সে ফাংশন না করতে পারে। আমরা আমাদের বিগত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, যে এই জন্য বলছি যে এনসিসিটা আমাদের কাছে যুক্তিযুক্ত না। নিয়োগ কমিটি তো বিএনপিও চায়, নামটা চায় না। হ্যাঁ, আমার তো বলছি যে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলো আছে, তাদের যে প্রচলিত আইন, সেই আইনগুলো আপনি অদল বদল করেন, রদ বদল করেন, স্ট্রেনথেন করেন, এবং সেখান থেকে আপনি এইটা করেন। আর সেপারেশন অফ পাওয়ারের কথা বলছি, যে এইটা আপনি করেন, যে লেজিসলেটিভ শাখা, নির্বাহী বিভাগ মানে অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আপনার জুডিশিয়ারি, এগুলো তো আমার সেপারেশন রয়েছে, কাজ করতে সেইটা তার জন্য কি আপনি 8 নতুন বডি বানাবেন? তাকে মানে যে শস্য দিয়ে ভূত তাড়াবেন, সেই শস্যের মধ্যে যদি ভূত ধরে, তাকে তাড়াবেন কি দিয়ে? আপনি অযথা এই যে ছোট ইকোনমির দেশে একটা খবরদারি বডি তৈরি করছেন। এইটা আসলে প্রধানমন্ত্রীর কাজে ডিস্টার্ব করতে পারে, টোটাল রাষ্ট্রের ডিসফাংশন করার জন্য যথেষ্ট হতে পারে। আরেকটা কথা, ওই যে শিশির মনির খুব সুন্দর করে বলছে যে পিআর পদ্ধতির সুফলের কথা, আমি কিন্তু ডিসএগ্রি করছি না।
যে যেহেতু এটা পিয়ার পদ্ধতি ইজ এ কনসেপ্ট, যেমন এটা ডেমোক্রেসি একটা কনসেপ্ট, পিয়ার পদ্ধতি ডেমোক্রেসির একটা সিস্টেম, তাই না? এটা কনসেপ্ট, এটা Exactly. তো এই কনসেপ্টটা এখন কি আপনার প্র্যাকটিস না করে, কোনো অভিজ্ঞতা না নিয়ে, এর কোনো চর্চা না নিয়ে আপনি এখনই শুরু করতে হবে। কারণ কি, এখন আমাদের সামনে বার্নিং কোশ্চেনটা কি, দেশের সভরেন্টি, দেশের ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডেমোক্রেসিকে রিটেইন করা, এটা আমাদের বার্নিং কোশ্চেন। কারণ এবং আমাদের যে, আমি তো বললাম যে সামাজিক নৈরাজ্য শুরু হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আপনার অর্থনীতি, শিল্প খাত, আপনার মিল ফ্যাক্টরি বন্ধ হতে বসেছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে, বিনিয়োগের নামে অনেক ঢোল বাজিয়েও বিনিয়োগ একদম নেই। এই অবস্থায় আগে তো দেশটাকে আপনাকে রক্ষা করতে হবে। আপনি এখন এই তর্ক বিতর্ক তুলে, মানে ঘর পুড়ে গেছে, দুই ভাই এখন ঝগড়া করছে ঘরের কোন অংশ কে নিবে, ঘরের আগুন না নিভিয়ে। তো বাংলাদেশের অবস্থা হয়েছে এখন এমন যে আপনার যে ডেমোক্রেসির জন্য আমাদের দেশ স্বাধীন হলো, যে ডেমোক্রেসির জন্য বাংলাদেশের দুইটি গণ অভ্যুত্থান হয়ে গেল 90 এবং 2024-এ, সেই ডেমোক্রেসির কোনো খবর নেই। আপনি শুধু ডেমোক্রেসির 12টা মাস চলে গেল, আপনি দেখেন 12টা মাস। কিন্তু হিলাল ভাই, আমি যদি, আপনি 90-এর কথাই যেহেতু বললেন, 90-তে আমরা 3 জোটের রূপরেখা করলাম, সেটা প্রপার ভাবে এক্সিকিউট করতে পারলাম না। কথাটা তো আমি এখন আমরা যদি আবার কিছু সংস্কার না করতে পারি, যারা দর্শক শুনছেন, আমি বহু টেলিভিশনের কথা বলছি যে 90-এর যে 3 জোটের রূপরেখা কোনটা বাস্তবায়ন হয়নি, টোটাল একটা মানে ভুল ন্যারেটিভ এতদিন জনগণকে গেলানো হয়েছে ট্যাবলেট। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হেলাল ভাই, 3 জোটের রূপরেখা বলি, স্বৈরশাসক নিয়ন্ত্রণই ছিল মূল উদ্দেশ্য এই 3 জোটের রূপরেখা। 3 জোটের রূপরেখাটা ছিল কি, 3 জোটের রূপরেখা ছিল যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, হ্যাঁ, তাই না? 3 মাসের মধ্যে একটা নির্বাচন, তারপরে এরশাদ সাহেব পদত্যাগ করবেন, তিনি ক্ষমতা দিবেন ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমেদের কাছে, মওদুদ আহমেদ ক্ষমতাটা পদত্যাগ করে দিবেন চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে। শাহাবুদ্দিন সাহেব তিনি এই ক্ষমতা মানে এই চিফ কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে নির্বাচন দিয়ে তিনি আবার তার স্বপদে ফিরে যাবে। এইটা ছিল আমাদের। আর রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন, আরেকটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তির চেতনায় দেশটা গড়া। এখন বলেন আপনি এর কোন, রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসনের বিতর্ক বক্তব্য ছাড়া, রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসনে অনেক কথা আছে, এটা ঠিক, এটা আমি এগ্রি করি, আর কোনটা মানা হয়নি জায়গা। আমি যেটা মনে করি, সুতরাং 3 জোটের রূপরেখায় যে 10টি দফা লেখা ছিল, এটা না জেনে মানুষ বলে মানে না, মানে এই যে না বুঝেই বলে। কারণ হচ্ছে 3 জোটের রূপরেখার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এরশাদের মতো কেউ যেন স্বৈরশাসক আর না উঠতে পারে। না, উদ্দেশ্য 10টা পয়েন্ট লেখা ছিল, এই পয়েন্টগুলোর উদ্দেশ্য তো এটা ছিল। পয়েন্টগুলোর উদ্দেশ্য ছিল যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা এরশাদও কিন্তু আনফেয়ার, ক্ষমতার হস্তান্তর একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে, ফ্রি ফেয়ার ইলেকশন। এটা 3 জোটের রূপরেখায় যেটা ছিল না কিন্তু থাকা উচিত ছিল, সেইটা কিন্তু ওই 4 দলীয় ওই যে ঐক্যজোটে 91 সালে যে সরকারটা বিএনপি নেতৃত্বে গঠিত হয়েছিল 2001 সালে, না 91 সালে, 91-তে বিএনপি সরকার গঠন করেছে, জামাতের সাপোর্ট ছিল, জামাতের সাপোর্ট ছিল, আমাদের 146টা না 48টা সিট ছিল। তো এখন সেখানে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেলাম। আমরা কতটা লিবারেল ছিলাম, যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমরা বজায় রাখতাম, আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারতো 96 সালে। কারণ প্রেসিডেন্ট নির্বাচন যদি হতো, বেগম খালেদা জিয়ার থেকে তখন হাসিনা কখনোই জনপ্রিয় ছিল না, বেগম খালেদা জিয়া নয়, বেগম খালেদা জিয়ার পাহাড় সম জনপ্রিয়তা ছিল সমস্ত পার্টির কাছে, থ্রু আউট দ্য কান্ট্রি তারা জনপ্রিয় ছিল। তাহলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের প্রধান দল হিসেবে আমরা বেগম খালেদা জিয়া প্রার্থী হতো, আর বিরোধী দল উনি শেখ হাসিনা হতো, তাই তো আমরা সবসময় জিততাম প্রেসিডেন্সিয়াল। কিন্তু আমরা যেহেতু মানে পলিটিক্যাল পার্টিসগুলো, এবং আমরাও চিন্তা করেছি যে জনগণকে ক্ষমতায়ন করার জন্য এইটা করা দরকার, সেটা আমরা করেছি যে পার্লামেন্টারি সিস্টেম। সুতরাং যেটা ছিল না সেটাও আমরা করেছি। এবং দেখেন এই যে সংস্কার বলে আজকে আমরা যারা চিৎকার করছি, এই সংস্কারের কথা বিএনপির আগে কেউ কি বলেন? এবং একটা জিনিস আমি সাথে আপনাকে বলি, বিএনপি যে সংস্কার করেছে সেই সংস্কারের ঋণ কি কেউ শোধ করেছে কখনো? আপনি দেখেন এই যে আপনার 72 সালের সংবিধানের পরে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং
লেফটিস্ট অনেক রাজনৈতিক দল বন্ধ হয়ে গিয়েছে, তাই না? পিকিংপন্থী দলগুলো, জামাত ইসলাম সহ অন্য বহুদলীয় গণতন্ত্রের- প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মাল্টিপার্টি ডেমোক্রেসি চালু করেন তখন তো সবাই রাজনীতিকরা সুযোগটা পালে। এটা মানে পঞ্চম সংশোধনীর মাধ্যমে। এবং এবং আপনার আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ তো নিজেও ব্যান্ড ছিল, ও তো বাকশাল ছিল, তাই না? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। কিন্তু সেইখান থেকেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কল্যাণে তো, মানে বিএনপির কল্যাণে তো আপনি আসতেন। অর্থাৎ সংস্কারের ব্যাপারে আমরা যত ঐকান্তিক, আমরা যত মানে বেশি আন্তরিক, অথচ এখন এই সুযোগ পেয়ে আপনারা সংস্কারের নামে 2007 সালে যে ঘটনা হয়েছে বাংলাদেশে, দেখেন 2007 সালে সংস্কার পরিবর্তন তো এই সমস্ত টার্মিনোলজি ব্যবহার করে ভারত নিয়ন্ত্রিত একটি পুতুল সরকার বসিয়ে দিয়ে আমাদের 10 জন রাজনীতিবিদের ফাঁসি হয়ে গেল, জাতীয় রাজনীতিবিদদের ফাঁসি হয়ে গেল না? এবং বাংলাদেশে একটা 17 বছরের ফ্যাসিবাদ আমরা জন্ম দিলাম। সুতরাং পলিটিক্স কিন্তু আপনার এত ভুল সিদ্ধান্ত এবং ভুল ন্যারেটিভের উপরে চলতে পারে। হেলাল ভাই, একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, উত্তরটা একটু পরে নেব। সেটা হচ্ছে বিএনপি সংস্কারের পক্ষে, বিএনপি সবসময় সংস্কার চায়, কিন্তু ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হবে, এটা বিএনপি মেনে নিয়েছে, কিন্তু মেনে নেওয়ার পথে মাঝখানে অনেকগুলো দিনও গেছে। পিআর পদ্ধতি বা যে কোনো মাঝখানে যে বিষয়গুলো, আমি পুরো প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াগুলো বিএনপির সম্মতি ছাড়া আসলে তো সংস্কার হবে না। আপকামিং গভর্নমেন্টেও একটা নয় এককভাবে জিতবে, তা নাহলে জোট করে জিতবে। বিএনপি বড় রাজনৈতিক দল, স্বাভাবিকভাবে সরকারে তারা যেতে যাচ্ছে এরকম একটা পারসেপশনও আছে। এরকম বাস্তবতায় সংস্কার বিএনপিকে ছাড়া তো সম্ভব না। বিএনপি সংস্কার প্রক্রিয়ায় যেখানে দেরি করে করে বা এই যে ধরেন 10 বছরের মেয়াদ হবে সেটার জন্য অ্যাগ্রি করতে, অন্য দলকে অ্যাগ্রি করতে যে সময়টা নিচ্ছে, এটা আরও কম সময় করার জন্য বিএনপি ঐকমত্য কমিশনকে প্রেশার দিতে পারে কিনা, বা কাজের অগ্রগতি নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, এটা নিয়ে আপনার কাছে একটু জানবো। তার আগে আমি একটু শিশির ভাই আপনার কাছে এই পিআর পদ্ধতির পরে আর একটা বিষয় একটু জানতে চাই। আপনি যদি এটা নিয়ে কোনো আর প্রশ্ন আপনার বক্তব্য দিতে চান সেটি দিবেন। পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাই, জামাত ইসলামী সেই শুরু থেকেই বলছে যে যেমন দুই কক্ষের সংসদ সদস্যদের ভোটে যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেক্ষেত্রে তারা স্ট্রং আর্গুমেন্ট দিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, এবং এরকম একটি কথা বলেছে। এবং তাদের প্রস্তাব হচ্ছে শুধুমাত্র এই দুই কক্ষের এদের ভোট না, পাশাপাশি 70,000-এর মতো যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যে আরও যে স্থানীয় সরকারে যারা আছে তারাও এই ভোটের প্রতিনিধিত্ব করতে পারে। এবং তারা মনে করে জামাত যে নির্বাচিত কেয়ারটেকারের সময় বা এই সরকারের সময় হলেই হয়তো তাদের সুবিধা বেশি হবে। আসলে এই নিজেদের সুবিধার জন্যই কি তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, না অন্য কিছু আছে? না না না, আসলে এটা কিন্তু একটা প্যাকেজ স্কিম। একটা থেকে আরেকটা সরাই ফেলে কিন্তু আর কানেকশন থাকবে না। এই যে হেলাল ভাই যে কথা বললেন যে প্রধানমন্ত্রীকে বেঁধে রাখতে চাওয়া হচ্ছে এই স্কিমের মধ্যে, কিন্তু এটা এভাবে দেখলে মনে হয় ভালো হবে যে যে ধরনের পলিটিক্যাল সংস্কৃতি এই দেশে দাঁড়াচ্ছে, যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি মন্ত্রী হবেন, যিনি এমপি হবেন, পাপ ইস্তালে সবাইকে জেলে যেতে হবে, পাপ ইস্তালে সবাইকে দেশ ছেড়ে পালাই যেতে হবে। ফলে আমি মনে করি যে বা যারা এই চেয়ারগুলিতে বসবেন সে বা তাদের নিজস্ব স্বার্থেই ক্ষমতার প্রয়োগের ক্ষেত্রে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স যত ভালো হবে, ওই ব্যক্তি বিশেষের জন্য সিকিউরিটি তত ভালো হবে। কারণ আমি বেগম খালেদা জিয়ার কথাই বলি অথবা ভাবি কোনো প্রধানমন্ত্রীর কথাই বলি না কেন, এইরকম রাজনৈতিক সংস্কৃতি তো হওয়া উচিত না যে ক্ষমতায় না থাকলে দেশ থেকে পালাইতে হয়। এরকম রাজনৈতিক সংস্কৃতি তো নবডি এক্সপেক্ট যে ক্ষমতায় না থাকলে পরবর্তী ডেস্টিনেশন হবে জেল এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার। এটা কারো জন্যই কাম্য নয়। ফলে পলিটিক্যাল লিডারদের নিজস্ব সেফটি সিকিউরিটি এখানে প্রয়োজন আমি মনে করি। আমি এভাবে দেখি যে আমি ঠিক আছে, আই এম হোল্ডিং এ চেয়ার, বাট আই নিড সাচ এ চেকস অ্যান্ড ব্যালেন্স, যেখানে আমাকে ওই চেয়ারে না থাকার পরবর্তী অনিবার্য কনসিকুয়েন্স যেন জেল, জুলুম আর দেশের বাইরে চলে যেতে না হয় আর কি। এই ব্যালেন্সটা আবার এটাকে ওইভাবে দেখা যায় এটা অনেকটা ওই গ্লাসের মতো, যে অর্ধেকটা গ্লাসে পানি আছে আর অর্ধেকটা খালি। যদি আমি এভাবে দেখি যে তাকে বেঁধে দেওয়া হচ্ছে, এটাও একটা অ্যাপ্রোচ, কিন্তু এভাবেও দেখার সুযোগ আছে তার সেফটি সিকিউরিটি ইনশিওর করা হচ্ছে। সেকেন্ড কথা হলো যে দেশটাকে রক্ষা করতে হবে, ভাই যেটা বললেন, ইয়েস এগ্রিড, দেশটাকে তো রক্ষা করতেই হবে। এভরিবডি হ্যাজ টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দ্য সভারেন্টি অফ দ্য কান্ট্রি। কিন্তু এই দেশটাকে রক্ষা করার জন্য বারবার দেশটা যেখানে গিয়ে
প্রবলেমে পড়েছে, সেটা হলো ইন্টারনাল পলিটিক্যাল মেকানিজম ফেল করার কারণে। ইন্টারনাল পলিটিক্যাল, ফর এক্সাম্পল 2008 সালে নির্বাচন হয়েছে, 14 সালে নির্বাচন হয়েছে, 18-তে হয়েছে, 24-এ হয়েছে। এগুলো যদি ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন হতো, সবগুলো যদি আন্ডারে নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতো, তাহলে আজকের ক্রাইসিসকে হয়তো আপনি ভেবে দেখতাম না বা দেখতে হতো না। একটা পার্টি ক্ষমতায় আসতো বা একটা জোট ক্ষমতায় আসতো, পরবর্তী ইলেকশনে অনিবার্যভাবে ওই জোট কিংবা ওই পলিটিক্যাল পার্টি চেঞ্জ হতো। আবার এই অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করার যে দরজা ওপেন হয়েছে, এই দরজা ওপেন হতো না। ফলে আমাদের এই দেশে বিগত 53 ইয়ার্সে ডেমোক্রেসি ইনস্টিটিউশনালাইজড হয়নি। এটা কে করেনি, কার কারণে হয়নি, এই বিচার্য বিষয় এখানে আমরা করে শেষ করতে পারবো না। বাট ইট ডিড নট হ্যাপেন। তো যদি হ্যাপেন না হয়ে থাকে, তাহলে এখন এসে একটা অভ্যুত্থানের পরে আমরা বলছি যে শাসনতান্ত্রিক পরিবর্তন প্রয়োজন, যেখানে চেকস অ্যান্ড ব্যালেন্সটাকে এমন করে সাজানো দরকার যেখানে এভরিবডি ইজ সিকিউর, পার্সোনালি সিকিউর, পলিটিক্যালি সিকিউর। এই জায়গা থেকে আমার কথাটা থাকবে, এখান থেকে যদি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনকে আলাদা করে দেখি, সেটাও তো ঠিক হবে না। ইট ইজ পার্ট অফ আওয়ার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। সেখানেও তো ইউনিয়ন পরিষদেও তো ফেয়ার ইলেকশন প্রয়োজন, উপজেলা পরিষদেও তো ফেয়ার ইলেকশন প্রয়োজন, এবং সবই কোনটা আগে হবে কোনটা পরে হবে। যখন ওই প্রশ্ন আসলো, ঐকমত্য কমিশন প্রপোজাল দিয়েছে যে রাষ্ট্রপতি ডাইরেক্ট ইলেকটেড হবে, সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষেরাও দিবেন, তারপরে ইলেকটোরেট সদস্য কারা হবে, তারা হবে উপজেলা পরিষদে যারা থাকবেন তারা, ইউনিয়ন পরিষদে যারা থাকবেন তারা, সারা বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, তা যদি করতে হয় তাহলে আগে নির্বাচন না করলে ভোট দিবে কোথায়? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা কে, মেম্বারটা কে? তা না হলে তো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবে না। উপজেলা পরিষদ তো ভেঙে দেওয়া হয়েছে, এখন তো উপজেলা পরিষদ নাই, ইউনিয়ন পরিষদটুকু আছে, পৌরসভাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ফলে এখন এই প্রেক্ষাপটে বিতর্কটা সেখানে আসলো। তাহলে এই যে 70,000 ইলেকট্রাল কলেজ বলছি আমরা রাষ্ট্রপতি নির্বাচনে, সেটা উচ্চকক্ষ নিম্নকক্ষের বাইরেই তো বেশি। হ্যাঁ ভাই, আরেকটা ব্যাপার একটু জানতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল পঞ্চদশ সংশোধনের আংশিক বাতিল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ অনুলিপি আজকে প্রকাশ করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হচ্ছে, ফিরছে গণভোট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক মতৈক্য হয়েছিল, তাই এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। রায়ের অবজারভেশনে কি স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত কিছু আছে কি? না, কিছু নাই। আই ওয়াজ দ্য লয়ার অফ দ্যাট। হ্যাঁ, আপনি এটাও আমি বলতে গেছিলাম, আপনি ওই আইনের মানে মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার যে এটার আইনজীবী আপনি নিজেই। তো সেখানে 4টা স্পেসিফিক ফাইন্ডিং দিয়েছে। ফার্স্ট ফাইন্ডিং দিয়েছেন, বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা আর ফ্রি ফেয়ার নির্বাচনটা সিনোনিমাস হয়ে গেছে। কোর্ট বলেছেন টুইন, ইনসেপারেবল টুইন, একটাকে বাদ দিয়ে আরেকটা হোল করা পসিবল না। তো যখনই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাদ দেওয়া হয়েছে, মূলত ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন সিস্টেমটাকেই ডিস্ট্রয় করা হয়েছে। তো হাইকোর্ট বলেছেন এটা কনস্টিটিউশন সাপোর্ট করে না। সেকেন্ড কথা বলছেন যে এই যে 7A 7B বলছেন সংবিধানের এই জিনিস কোনোদিন সংশোধন করা যাবে না, এবং বেসিক স্ট্রাকচার কোনোদিনই সংশোধন করা যাবে না। আমাদের হাইকোর্ট আজকে বিস্তারিত রায় দিয়ে এটা বলেছেন যে এইটা যদি হয় তাহলে ভবিষ্যৎ পার্লামেন্ট যে আসবে, সেই পার্লামেন্টকে এখনকার পার্লামেন্ট বাধ্য করতে পারে না যে আপনি এটা করতে পারবেন না আর ওইটা করতে পারবেন না। সাকসেসিভ পার্লামেন্ট ক্যানট বি বাউন্ড, করা যায় না। সেই জন্য এটাকেও আলট্রা ভাইরাস ডিক্লেয়ার করেছেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস আলট্রা ভাইরাস করেছেন, যখন আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন সেখানে আসলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে গণভোটের অপশন ক্রিয়েট করেছিলেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে গণভোট। এখানে এসে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গণভোটের বিধানটাকে রিপিল করে দিলেন। এটাকে এসে বলছেন তিনি যে লাস্ট সে, পিপলের লাস্ট সে থাকতে হবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হোক আর শাসনতান্ত্রিক পরিবর্তন হোক, সেখানে পিপলস উইল মাস্ট বি রিফ্লেক্টেড এট দ্য এন্ড। যেখানে 2/3 মেজরিটি নিয়েছে, কিন্তু 2/3 মেজরিটির পরেও কিছু কিছু বিষয় আছে, রেফারেন্ডাম ইজ দ্য অনলি সলিউশন। সংশোধনের ক্ষেত্রেও আপনার গণভোট লাগবে, মৌলিক কিছু পরিবর্তন করতে গেলে। কিছু পরিবর্তনের সব না, যেমন দেন অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ। আপনি এটাকে চেঞ্জ করে সেকুলারিজম বানাইতে চান, তিনি বলছেন 2/3 মেজরিটি দিয়েই কাজ হবে না, এটা যেতে হবে জনগণের কাছে, রেফারেন্ডাম লাগবে। এই বিধানটা বাদ করে দেয়াটাকে আজকে হাইকোর্ট বলেছেন ইট ওয়াজ এ ডেম কেয়ার
টু দ্য পিপলস পাওয়ার, এই জন্য এটাকেও রেস্টোর করে দিয়েছে। ওকে, আমরা একদম শেষ দিকে আসছি। হেলাল ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন যেটা করছিলাম সেটাই প্রশ্ন থাকলো যে আসলে আমরা দেখলাম যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে ঐক্যমত্য কমিশন বেশ কয়েক দফা বসছে, আলোচনাও হচ্ছে, কিছু বিষয় একমত হচ্ছে, কিছু বিষয় এখনো একমত হয়নি। সামগ্রিকভাবে ঐক্যমত্য কমিশন যেভাবে আগাচ্ছে আপনি সন্তুষ্ট কিনা, এবং আপনার কাছে মনে হয় কিনা জুলাই মাসের ভিতরে জুলাই সনদ হবে? জুলাই সনদ তো না, জাতীয় সনদ। জাতীয় সনদ, যে নাম জাতীয় বলেন। সনদ হবে। এখন যদি কেউ বলে যে আমরাই সনদ ঘোষণা করবো, তাদের সনদ হবে, সেটা তো ঘোষণাপত্র, কিন্তু সব দলের যেটা ঐক্যমত্য। সেটা জাতীয় সনদ। 13 জনের বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে সার্টেনিটি, নিশ্চয়তা এবং একটা সুবাতাস বইতে শুরু করেছিল, এখনো করছে আমি আশা করি। কারণ আমি বিশ্বাস করি যে হোয়ার দেয়ার ইজ chaos দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। chaos থাকলে সেখানে একটা সুযোগ থাকে এবং সেই সুযোগ তৈরিও হবে। কিন্তু আমি একটা বিষয় বিস্মিত হয়ে লক্ষ্য করছি যে এই বর্তমান চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস যখন নির্বাচন কমিশনের প্রধানের সাথে বৈঠক করলেন রিসেন্ট, তাই না, রিসেন্ট পাস্ট বৈঠক করলেন, তখন আমরা সবাই পত্রিকা টেলিভিশন যারা রাজনীতি নিয়ে মানে পর্যালোচনা করি যে কি কথাটা হলো। আমি দেখলাম সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশন থেকে কোনো কথা বললো না। 2 দিন পরে নির্বাচন কমিশন বলল আমার সাথে নির্বাচন সংক্রান্ত কোনো কথা হয়নি। আমি বহু টেলিভিশনে বলেছি, তাহলে আপনার সাথে ইউনূস সরকারের কি ওই যে ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, এই মবক্রেসি, এইসব নিয়ে আলোচনা হয়েছে নাকি প্রেম প্রীতির আলোচনা হয়েছে? আপনার সাথে আলোচনা হবে নির্বাচন নিয়ে, তাই না? হয় আপনি মিথ্যা মানে কথা সত্য গোপন করছেন, অথবা সৌজন্য সাক্ষাৎ হতে পারে না। এখন আবার আজকে বলছেন যে যে আপনার নির্বাচনের জন্য তিনি ওই যে পুলিশের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, প্রশাসনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, তাই না? সুতরাং আমরা মনে করি যে পলিটিক্যাল অঙ্গনে যে কালো মেঘ জমেছিল যে নির্বাচন না হওয়ার, সেটা অবশ্যই দূরীভূত হবে। কিন্তু কেউ যদি অন্য দেশের ব্রেন চাইল্ড হন, আপনি তো বুঝছেন না আপনি কার ব্রেন চাইল্ড, কারণ আপনি তো অতীতে অনেক রাজনীতি ভুল করে তো আজকে অবস্থা সৃষ্টি। 17 বছরের ফ্যাসিবাদ তৈরি হয়েছে তো আপনাদের ভুলে। এই যে সংস্কার, বিচার, কি জানো, পরিবারতন্ত্র, আরো কত কথা বলে শেখ হাসিনাকে বৈধতা বহুবার দেওয়া হয়েছে। সুতরাং পলিটিক্সে যদি এখনো আবার ভুল করেন, তাহলে আমরা মনে করবো যে ভুল করছেন না, আপনি কারো এজেন্ডা বহন করছেন। কারণ এখন আমাদেরকে সামনে শত্রু করা নাচ্ছে। আমাদের এই পরিবর্তনকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। সুতরাং আজকে যারা বাংলাদেশে নির্বাচনের পরিবর্তে অন্য অন্য বয়ান, নতুন নতুন বয়ান তুলে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চান, তাহলে মনে করবো যে আপনি তাদের বুঝে হোক না বুঝে হোক এজেন্ডা বহন করছেন, অথবা আপনি আপনার, যেহেতু আপনি ন্যাশন ওয়াইড এখনো রাজনৈতিক দল হয়ে ওঠেননি, আপনার রাষ্ট্র পরিচালনার যেহেতু কোনো অভিজ্ঞতাও নেই, একমাত্র এক্সিস্টিং দলগুলোর মধ্যে বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং জামাত একবার আমাদের সাথে রাষ্ট্র পরিচালনা করেছিল, তাই না? আমাদের মতো এরকম 4 বছরে ওয়াইডলি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আপনার নেই। সে অনভিজ্ঞতার কারণে আপনি কথাগুলো বলছেন, অথবা নিজের শক্তি সঞ্চয় করে যে সময়টা পাচ্ছেন এখানে নিজের শক্তি সঞ্চয় করে আপনি। আর আমি তো এখন দেখতেছি যে অনেক দল নিজের ক্ষমতা এনজয় করছে। তারা মনে করে, তারা তো আপনার যদি নির্বাচন হয়ে যায় এই ক্ষমতা হয়তো তারা থাকবে না, যে এই ক্ষমতা এখন তারা এনজয় করছে। বিভিন্ন দল, বিএনপি বাদে যে সমস্ত দল এনজয় করছে, সেজন্য তারা এই ক্ষমতায় টিকে থাকার জন্য, যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার, ক্ষমতার নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। এখন সবার মধ্যে এটা পেয়ে গেল কিনা যে ক্ষমতায় তো আছি, নির্বাচনের দরকারটা। এই প্রশ্নটার একটু উত্তর নিয়ে আমরা একটু শেষ করি। সেটা হচ্ছে শিশির ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে জামাতের আমির রংপুরে জনসভায় বলেছেন পাটগ্রামের ঘটনা, থানা হামলার ঘটনাকে টেনে দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, সেটা নিয়ে নির্বাচনের আসলেই পরিবেশ আছে কিনা, বা এরকম পরিস্থিতি থাকলে নির্বাচন হওয়াটা কতটা ঠিক হবে। এবং তারপরের দিন গতকাল জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনিও এই বিষয়ে কথা বলেছেন নির্বাচনের ব্যাপারে। এটি নিয়ে বিএনপি এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে তাদের ভিতরে যে জামাত আসলে নির্বাচন পেছাতে চায় কিনা। আবার একটু আগে হেলাল ভাই যে কথাটা দিয়ে শেষ করলেন যে কেউ কেউ ক্ষমতায় না থেকেও ক্ষমতার স্বাদ ভোগ করছে, বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একদম শেষ? ফার্স্ট কথা হলো যে জনতনের নির্বাচন তো আমার ধারণা বিএনপিও চায় না, না, জনতনের নির্বাচন কেউই চায় না।
ব্যালট বাক্স নিয়ে চলে যাবে, কেউ কন্ট্রোল করতে পারবে না। এই নির্বাচন কে চায়? এই নির্বাচন চায় না দেখেই তো দেশের এই অভ্যুত্থানে সে ঠেকলো আর কি। যদি এই নির্বাচন চাইতো তাহলে বিএনপি 24 সালের 7ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, এবং 18 সালের নির্বাচনে গিয়ে কি হয়েছে তা তো দেখা হয়েছেই। এই নির্বাচন না বিএনপি চায়, না জামাত চায়, না অন্যান্য দলগুলো চায়, না বামপন্থীরা চায়। ফলে এই যেনতেন নির্বাচন না চাওয়াটা সকলেরই দাবি হওয়া উচিত। সকলেরই ট্রান্সপারেন্ট এবং ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল নির্বাচন চাওয়া উচিত, এবং এই ক্ষেত্রে আমার ধারণা কারোর মধ্যেই কোনো মতপার্থক্য থাকবে না। সেকেন্ড কথাটা হলো যে ক্ষমতার স্বাদ এনজয় করাটা। দেখুন, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা গণ অভ্যুত্থানে পার্টিসিপেট করেছে তাদের মধ্যে এই ধরনের একটা ফিলিংস থাকা তো অস্বাভাবিক কিছু না, আমি এটাকে অস্বাভাবিক দেখি না। ছাত্ররা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, অন্যান্য সকল দলই এখানে অংশগ্রহণ করেছে, যে যার মতো ভূমিকা রেখেছে। কে বড় কে ছোট এই বিতর্কে যাওয়ারও প্রয়োজন নাই, কার অবদান বেশি কার অবদান কম এই বিতর্কে গিয়েও কোনো লাভ হবে না। কিন্তু যেটি হয়েছে, সকলেই তো পার্টিসিপেট করেছেন। এই করার অংশগুলোর মধ্যে একটা ওনারশিপ সকলের মধ্যে তো থাকবে, কম হোক বেশি হোক থাকবে। ফর এক্সাম্পল, উপদেষ্টা যখন অ্যাপয়েন্টমেন্ট হয়, প্রধান উপদেষ্টা আসার পরে উপদেষ্টা যখন অ্যাপয়েন্টমেন্ট হয়, তখন কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদের নামগুলো নিয়ে কনসালটেশন হয়নি? আমি ছিলাম, আই পার্টিসিপেটেড ইন দ্য কনসালটেশন প্রসেস, এবং নিশ্চয়ই বড় বড় দলগুলোর সঙ্গে কথা হয়েছে। তার মানে কি? তার মানে এই উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও বড় দলগুলোর একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা ছিল। তাহলে সেন্স অফ বিলঙ্গিংনেস তো আছে, সেন্স অফ ওনারশিপ তো আছে। এই জন্য কেউই চায় না এই গভর্নমেন্ট ফেল করুক, কিন্তু সকলেই চায় একটা রিজনেবল উত্তরণ ঘটুক। শেষ করব। ফলে এই জায়গা থেকে আমার মনে হয় হেলাল ভাই যে কথা বলছেন, এই ওনারশিপ থাকাটা অস্বাভাবিক কিছু না। আই থিঙ্ক দিস ইজ গুড। আরেকটা কথা শুধু ইম্পর্টেন্ট, রেফারেন্ডাম না দিয়ে আগামী নির্বাচন অতীতের সিস্টেমে যদি করতে হয়, এটাও ভেবে দেখতে হবে। বর্তমান নির্বাচন যেটি করতে আমরা যাচ্ছি, এটিকে অতীতের সিস্টেমে করতে চাচ্ছি, তারপরে পার্লামেন্ট গঠন হবে, তারপরে সংবিধান সংশোধন হবে, তারপরে 5 বছর পরে গিয়ে নতুন সিস্টেম ইন্ট্রোডিউস হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। বিএনপির প্রস্তাব কি এবার আর বাস্তবায়ন হচ্ছে না, নাকি এটা হবে পরবর্তী পার্লামেন্টে? এটাও ভেবে দেখতে হবে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির এবং আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকেই কষ্ট করে রাত জেগে এই অনুষ্ঠানকে আপনাদের ঠান্ডা মাথায় শক্তিশালী যুক্তি অকাট্যভাবে ভিন্ন মত পোষণ করে নিজেদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।